হিমাচল মানেই পাহাড়, মেঘ, বরফ আর অসংখ্য সুন্দর মুহূর্ত। কিন্তু মাত্র ৬ রাত ৭ দিনে কিভাবে ঘুরবেন সিমলা, মানালি আর কাসল? কোথায় থাকবেন, কিভাবে যাবেন আর কোন কোন জায়গা একদম মিস করবেন না। আজকের ভিডিওতে থাকছে একদম দিন ধরে সাজানো কমপ্লিট হিমাচল আইটিনারি, যাতে আপনার পরের হিমাচল ট্রিপের প্ল্যানিং হয়ে যায় একেবারে ঝামেলাহীন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ৬ রাত ৭ দিনের হিমাচল জার্নি। হিমাচল যাওয়ার দুটো বেস্ট অপশন রয়েছে। একটা হচ্ছে ফ্লাইটে করে আপনারা যদি চান তাহলে দিল্লি পর্যন্ত যেতে পারেন, তারপরে দিল্লি থেকে ট্রেনে করে আপনারা কালকা পর্যন্ত যেতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে হাওড়া থেকে ডিরেক্ট নেতাজি এক্সপ্রেসে করে আপনারা কালকা পর্যন্ত যেতে পারেন। কালকা যাওয়ার রিজন হলো কালকা থেকে সিমলা পর্যন্ত যেই টয় ট্রেনটা আছে সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে, তো তাই জন্যেই সিমলা যাওয়ার বেস্ট অপশান হচ্ছে টয় ট্রেন। হাওড়া থেকে কালকা যেতে সময় লাগবে প্রায় ১৯ ঘন্টা মতন, মানে ৩ দিনের মাথায় আপনারা কালকা পৌঁছে যাবেন। নেতাজি এক্সপ্রেস ট্রেনে করে একদম ভোরবেলা ৪টে নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কালকা স্টেশনে। এইটা হচ্ছে আমাদের কালকা থেকে সিমলা যাওয়ার টয় ট্রেন। দেখুন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেন ছাড়ার ওয়েট করছি। একদম সকালবেলা ৬:৩০টার সময় আমাদের টয় ট্রেনটা ছাড়বে। কালকা থেকে সিমলার এই টয় ট্রেনের জার্নিটা কিন্তু একদম মিস করা যাবে না। এটা কিন্তু একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, তো এই এক্সপিরিয়েন্সটা নেওয়া মাস্ট। টয় ট্রেনটা কিন্তু অবশ্যই ৩ থেকে ৪ মাস আগে বুক করে রাখতে হবে, না হলে একদম সিট পাওয়া যায় না। আমরা এই ভিডিওতে হিমাচলের জার্নিটা কিন্তু এই সিমলা থেকেই স্টার্ট করছি। তো সকালবেলা ৮:৩০ নাগাদ আমরা পৌঁছে গেছিলাম সিমলা স্টেশনে। সিমলা স্টেশনের বাইরে থেকেই আমরা একটি ট্যাক্সি বুক করে নিয়েছিলাম আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। স্টেশন থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে সময় লেগেছিল প্রায় ১৫ মিনিট, আর আমাদের হোটেলটি নিয়েছিলাম একদম সিমলা মল রোডের একদম পাশে। এটা হচ্ছে আমাদের হোটেল। দেখুন একদম পাহাড়ের গায়ে হোটেলটা রয়েছে, নাম হচ্ছে হিল টপ। এই হোটেলে আমাদের রুম রেন্ট লেগেছিল পার নাইট ১৮০০ টাকা করে। এই হচ্ছে আমাদের রুমে যাবতীয় সব কিছুই ছিল, যা দরকারি জিনিসপত্র সমস্ত কিছুই ছিল, আর রুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। চটপট ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চ করে আমরা বেরোলাম সিমলা ঘুরে দেখতে। সিমলা হলো হিমাচল প্রদেশের রাজধানী। তো এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম মল রোড এক্সপ্লোর করতে। আর সিমলার মল রোড অনেক বড়, এখানে ওল্ড মার্কেট, নিউ মার্কেট দুটোই রয়েছে, আর এই পুরো মার্কেটটা ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এখানে আপনারা অনেক ধরনের পোশাক এবং তার সাথে অনেক ধরনের ফুডও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এই জায়গাটার রাতের যা সৌন্দর্য তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের পুরো সিমলা মল রোড ঘুরতে অনেক রাত হয়ে গেছিল এবং আমরা হোটেলে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ডে 2তে আমরা সিমলা থেকে নর্মাল লোকাল বাসে করে বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। আর এই বাসটা কিন্তু আমরা বুক করেছিলাম নেক্সট ডে সকালবেলায় সিমলা বাস স্ট্যান্ড থেকে। সিমলা থেকে মানালির ডিস্টেন্স 238 কিলোমিটার্স এবং সময় লেগে যায় প্রায় ৮ ঘন্টার মতন। সিমলা থেকে মানালির এই জার্নিটা কিন্তু খুবই সুন্দর। রাস্তাঘাট এত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, এবং এই জার্নিটা কিন্তু আপনাদেরকে একদমই বোর করবে না।
এই লোকাল বাসগুলোর ভাড়া পড়েছিল পার হেড 450 টাকা করে এবং প্রায় 8 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম মানালি বাস স্ট্যান্ডে। মানালি পৌঁছাতে আমাদের রাত 8টা বেজে গেছিল এবং তারপর আমরা হোটেলে চেক ইন করে রাতে আর কোনো শ্যুট করতে পারিনি, তাই আমরা রাতে রেস্ট নিচ্ছিলাম। ডে 3তে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মানালি সাইট সিইং এক্সপ্লোর করতে। আজকে আমাদের প্ল্যান ছিল মানালির আশেপাশে যেই জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখার, তাই আমরা নিয়েছিলাম একটি বাইক। তো বাইক নেওয়ার জন্য এখানে অনেক রাস্তার ধারে দোকান পেয়ে যাবেন, আপনারা অনেক কম দামে আপনারা বাইক পেতে পারেন। আর এখানে আমরা বাইক নিয়েছিলাম 700 টাকা পার ডে হিসেবে। প্রথমেই আমরা চলে গেছিলাম মানালির সবথেকে জনপ্রিয় জায়গা বশিষ্ঠ টেম্পলে, আর এইখানে রয়েছে হট স্প্রিং ওয়াটার। এখান থেকে পাশেই রয়েছে কিন্তু যোগিনী ওয়াটারফল, আর এই ওয়াটারফলটা ভীষণ অ্যাট্রাকটিভ, কিন্তু এইখানে যাওয়ার জন্য করতে হবে আপনাদেরকে অনেকটা ট্রেকিং। এই ট্রেকিংটা স্টার্ট হয় বশিষ্ঠ টেম্পল থেকেই, আর প্রায় 1 ঘন্টা মতন লাগে এই ট্রেকিংটা করতে। যারা এর আগে কোনোদিনও হাইকিং বা ট্রেকিং করেনি তাদের জন্য কিন্তু এই ট্রেকিংটা খুব একটা ইজি না, কারণ 1 ঘন্টা ট্রেকিংয়ে রয়েছে অনেকটা খাড়াই পথ এবং পাথুরে রাস্তাও রয়েছে আর অনেকগুলো সিঁড়িও রয়েছে। তো এই ট্রেকিংয়ে যাওয়ার আগে কিন্তু সেইভাবে রেডি হয়ে আপনাদেরকে যেতে হবে। যোগিনী ওয়াটারফলস যাওয়ার জন্য কিন্তু হিমাচলের একদম গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। তো অত্যন্ত সুন্দর এই ট্রেকিংটা, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গ্রামের মধ্যে দিয়ে বাড়ির কাছ দিয়ে একদম রাস্তা চলে গেছে। তো এই ট্রেকিংটা অবশ্যই করবেন, খুব ভালো লাগবে। আর ট্রেকিং করার সময় প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেটা তো অসাধারণ, মানে কোনো কথা হবে না। যোগিনী ওয়াটারফলসের দিকে যত এগোবেন তত কিন্তু আপনাদের চোখে পড়বে সুন্দর সুন্দর ক্যাফে, আর এই ক্যাফেগুলোর মধ্যে ম্যাগি, মোমো থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, আর অত্যন্ত টেস্টি সব খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। যোগিনী ওয়াটারফলস যাওয়ার সময় কিন্তু সাইনবোর্ডগুলো অবশ্যই নজরে রাখতে হবে। আমরা একটা জায়গায় গিয়ে একদম অন্য রাস্তায় চলে গেছিলাম এবং একদম অন্য একটি পাহাড়ে গিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম, যেখান থেকে যোগিনী ফলস আমরা দেখতে তো পাচ্ছিলাম কিন্তু ওটা অন্য পাহাড় ছিল। তো ওই পাহাড়ে গিয়ে আমরা একটু ভয়ই পেয়েছিলাম, কারণ আশেপাশে কেউ ছিল না। তারপর আবার আমরা রিটার্ন করে অন্য পাহাড়ের রাস্তা ধরে যোগিনী ওয়াটারফলস পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। যোগিনী ওয়াটারফলস পৌঁছানোর আগেই চোখে পড়বে অনেক ছোট ছোট ওয়াটারফলস। অনেকেই যারা বয়স্ক আছেন তাদের কিন্তু এই ওয়াটারফলসে না যাওয়াই বেটার, কারণ এত উঁচু উঁচু সিঁড়ি রয়েছে যে মানে যাওয়াটা একটু মুশকিলে পড়ে যাবেন ওনারা। তো বয়স্কদের এই জায়গাটা অ্যাভয়েড করাটাই বেটার। আমরা এখন অনেকটাই দূরে রয়েছি, কিন্তু দেখুন আমরা ওয়াটারফলসটা কিন্তু দেখতে পেয়ে গেছি। অনেকটা দূরে আছে, আমাদেরকে অনেকটা হাঁটতে হবে এখনও। অনেকটা হাঁফিয়ে যাওয়ার পরে এই যে দেখুন সবাই এখানে বসে রেস্ট নিয়ে তারপর আবার ওপরের দিকে যাচ্ছে। একটা জায়গায় আবার এরকম কাটা তারও পেয়েছিলাম, দেখুন কাটা তারটা সরিয়ে ওর নিচ দিয়ে ঝুঁকে যেতে হচ্ছে। ফাইনালি চোখে পড়লো যোগিনী ওয়াটারফলস। দেখুন ওয়াটারফলসটা কতটা সুন্দর আর কতটা ইউনিক। এই জায়গাতে এসে কিন্তু আপনাদের এত কষ্টের কিন্তু আপনারা দাম পেয়ে যাবেন। এই সেপ্টেম্বর মাসেও কিন্তু এই যোগিনী ওয়াটারফলসে জলের এত গতিবেগ যে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। দেখুন কতটা সুন্দর এই যোগিনী ওয়াটারফলস।
যোগিনী ওয়াটারফলস থেকে রিটার্ন করে আমরা মানালি মল রোডের মধ্যে একটি জায়গায় লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে হিড়িম্বা টেম্পল। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে। এই টেম্পলটা কিন্তু একদম ফরেস্টের মধ্যে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে পাইন ফরেস্টের জঙ্গল, আর তার মাঝখানে রয়েছে এত সুন্দর একটি টেম্পল। এত সুন্দর একটি পাহাড়ি মন্দির আমি এর আগে কোনোদিনও দেখিনি। দেখুন কতটা ইউনিক এই মন্দিরের ডিজাইনটা। এর আগে কোনোদিনও দেখিনি এই রকম ডিজাইনের মন্দির। অত্যন্ত সুন্দর এই জায়গাটা, চারিদিক দিয়ে পাইন ফরেস্টে ঘেরা। হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম মানালির মল রোড এক্সপ্লোর করতে। আর এই মানালির মল রোডটা ছিল বিশাল বড় একটি মল রোড। মল রোডের পাশেই ছিল একটি মনাস্ট্রি। তো এই মনাস্ট্রিটাও খুব সুন্দর। তো এইখানে ঘুরে আমরা মল রোডে অনেক কিছু কেনাকাটা করে চলে গেছিলাম আমাদের হোটেলে। ডে ফোরে কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং একটা দিন ছিল। এই দিনে আমরা মানালি থেকে অনেকটা দূরে অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট যেগুলো রয়েছে সেগুলো কভার করে নিলাম। আজকে আমরা প্রথমেই যাব খুব ফেমাস রোথাং পাসে। তো মানালি থেকে রোথাং পাসের এই যে রাস্তাটা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। মানালি থেকে রোতাং পাসের ডিস্টেন্স 51 কিলোমিটার, আর যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা মতন। রোতাং পাস যাওয়ার আগে কিন্তু অবশ্যই পারমিট করিয়ে নিতে হবে। আপনারা যদি লোকাল ক্যাব বুক করে থাকেন তাহলে ড্রাইভারই এই পারমিট করে দেবে। আজকের লোকাল সাইট সিইংয়ের জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম মানালি মল রোডের মধ্যে ট্যাক্সি স্ট্যান্ড থেকেই। আর আমাদের আজকের যিনি ড্রাইভার আছেন উনি খুবই ভালো একজন মানুষ। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর উনি আজকের জন্য 3000 টাকা আমাদের কাছ থেকে নিয়েছিলেন। এই 3000 টাকার মধ্যে কিন্তু রয়েছে আমাদের দুজনের পারমিটও। রাস্তার মাঝখানেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আলু পরাঠার সাথে গরম গরম চা। রোতাং পাস যাওয়ার রাস্তাটা দেখুন কতটা সুন্দর। এই রাস্তা দেখতে দেখতে আপনাদের সময় কখন চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। একটা কথা আছে না, ডেস্টিনেশনের থেকেও সুন্দর রাস্তা হয়। তো এই হিমাচলে এসে কিন্তু এই কথাটা একদম সত্যি হয়ে গেছে। আমাদের এই হিমাচলের ট্যুরটা ছিল সিমলা, মানালি আর কাসল নিয়ে। তো এই 3 জায়গার টোটাল 6 রাত 7 দিনের যে ট্যুরটা আছে সেই ট্যুরের মধ্যে দুজনের কত খরচা হতে পারে সেটা পুরোপুরি ব্রেকআপ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আপনারা যদি দুজনের বদলে 4 জন আসেন তাহলে খরচাটা কিন্তু অনেকটা কমে যাবে। যাই দেখছি তাই এত সুন্দর লাগছে যে না থাকতে পেরে আমাদেরকে বারবার গাড়ি দাঁড় করিয়ে প্রত্যেকটা জায়গা উপভোগ করতে হচ্ছে। রাস্তার মাঝখানেই আবার পড়েছিল একটি সুন্দর ঝর্ণা। তো এই সেপ্টেম্বর মাসেও কিন্তু ঝর্ণাগুলোতে বেশ জল রয়েছে।
মাঝখানে একটা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম। এই জায়গাটা দেখুন, এখানে এতজন রয়েছে, সবাই কিন্তু এখান থেকে প্যারাগ্লাইডিং করার জন্য দাঁড়িয়ে আছে। তো এখান থেকে খুব সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, আর এই ভ্যালির মাঝখান দিয়ে এখানে প্যারাগ্লাইডিং করানো হয়। সুন্দর রাস্তার মাঝখানেও কিন্তু এখানে পেয়ে গেছিলাম অনেক পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা। দেখতেই পাচ্ছেন এখানে কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল। এটা হচ্ছে রোহতাং পাসের এন্ট্রি গেট। দেখতেই পাচ্ছেন সাইডে সব গাড়িগুলো এখানে পার্কিং করা হয়েছে। এই হলো সেই বিখ্যাত সাইনবোর্ড। রোহতাং পাস হলো অনেক বড় একটি এরিয়া। তো এই এরিয়াটা পুরোটা কভার করার জন্য পায়ে হেঁটে যাওয়াটা একটু অসুবিধা হয়ে পড়ে। তাই এখানে কিন্তু অনেক খচ্চরের পিঠে চেপে অনেকে ট্রাভেল করেন। তো আমরাও এখানে দেখুন খচ্চরের পিঠে চেপে রোহতাং পাসটা ঘুরে দেখার জন্য আমরা ভাড়া নিয়েছিলাম। এনারা পার হেড চার্জ করেছিল 1200 টাকা করে। আর এই 1200 টাকার মধ্যে 40 থেকে 45 মিনিট পর্যন্ত এনারা ঘুরে দেখিয়ে দেবেন। আর একদম টপে নিয়ে যাওয়ার জন্য এনারা চার্জ করছিলেন 1500 টাকা। আমরা 1500 টাকা দিয়েই বুক করেছিলাম, কারণ আমাদের টপে যাওয়ার অত্যন্ত ইচ্ছা ছিল। কারণ এখান থেকে টপে না গেলে কিন্তু খুব ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করা যাবে না। উইন্টারের টাইমে এলে কিন্তু এই জায়গাটা এরকমভাবে এক্সপ্লোর করা যায় না, চারিদিকে বরফে পুরো ঢাকা থাকে। তাই এখানে কিন্তু গরমের সময় বা এই সেপ্টেম্বর অক্টোবরের টাইমে এলে খুব ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করা যায়। এটা হচ্ছে রোহতাং পাসের একদম টপ। আর এই যে চূড়াটা দেখছেন এখানেও যাওয়া যায়, কিন্তু এখানে আমরা উঠিনি। তো এখান থেকে দেখুন 360 ডিগ্রি ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে লাগছে। এই সেপ্টেম্বর মাসেও কিন্তু রোহতাং পাসে অনেক ঠান্ডা ছিল। আর ঠান্ডার থেকেও বড় যেটা সেটা হচ্ছে এখানকার হাওয়া। এত স্ট্রং হাওয়া ছিল যে মনে হচ্ছে হাড় ফুটো করে ঢুকে যাচ্ছে। আমি যে জ্যাকেটটা আর জুতোটা পরেছিলাম সেটা কিন্তু আমার নিজের না। এখানে রোহতাং পাসের সামনে বা কিছুটা দূর থেকেই অনেক দোকান আপনাদের চোখে পড়বে, যেখানে কিন্তু এই রকম জামা কাপড় বিক্রি হচ্ছে। তো এই জামা কাপড়গুলো পরা অবশ্যই দরকার, কারণ এখানে প্রচণ্ড হাওয়া ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল। রোহতাং পাস ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লাহোল ভ্যালি হয়ে শিশু। রোহতাং পাসে আসার সময় যে গ্রিনারিটা আমরা দেখতে পেয়েছিলাম, রোহতাং পাসের পর থেকে যখন লাহোল ভ্যালি স্টার্ট হলো তখন কিন্তু গ্রিনারিটা একটু কমে গিয়ে দেখুন হালকা হালকা বরফ স্টার্ট হয়ে গেছে। আর এই পাহাড়গুলো কিন্তু একদম উঁচু পাহাড় আর চারিদিকে বরফে ঢাকা। উইন্টারে তো এখানে আসা একদমই যায় না, কারণ রাস্তা বন্ধ থাকে রোহতাং পাসের। আর তার উইন্টারের পরে বা উইন্টারের আগে যদি আপনারা আসেন নভেম্বর করে, তখনও কিন্তু আপনারা প্রচুর বরফ এখানে দেখতে পাবেন। আমার তো সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার রাস্তা। রাস্তায় যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য এত দেখে নিচ্ছি যে ডেস্টিনেশনে গিয়ে আর অবাক হওয়ার কোনো ব্যাপারই ঘটছে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিশু। তো এখানে অনেকগুলো টেন্ট আমরা দেখতে পাচ্ছি, তার এখানেও অনেকে থাকেন। আর যারা বাইক নিয়ে আসেন তারা কিন্তু এই শিশুতে থাকাটা অনেকটা প্রেফার করেন। আমরা শিশুতে যেতে না যেতেই এখানে স্টার্ট হয়ে গেল ঝড়। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝড় দিচ্ছিল, 1 সেকেন্ডও থাকা যাচ্ছিল না।
ঝড়ের সাথেই তারপর শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু জায়গাটা ছিল অপূর্ব সুন্দর। ঝড় আর বৃষ্টির জন্য আমরা শিশুতে বেশিক্ষণ স্পেন্ড করতে পারলাম না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়ব অটল টানেলের উদ্দেশ্যে। শিশু থেকে অটল টানেলের ডিস্টেন্স বেশি না, মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আপনারা যদি মানালিতে আসছেন তাহলে এই শিশু আর অটল টানেল ঘোরাটা কিন্তু একদম মাস্ট। অটল টানেল কিন্তু প্রায় 9.02 কিলোমিটার লম্বা। তো এর ভেতর দিয়ে কিন্তু যেতে খুবই মজা লাগবে। আমাদের প্রায় 20 মিনিট সময় লেগে গেছিল এই টানেলটা পার হতে। অটল টানেল থেকে বেরিয়েই দেখলাম অনেকটা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। তো দেখুন আকাশটা পুরো মেঘে ঢাকা, আর চারিদিকে কিন্তু পুরো পাহাড়গুলো মেঘে ঢাকা পড়ে গেছে। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে সোলাং ভ্যালি। আমরা যখন সোলাং ভ্যালিতে গেছিলাম তখন চারিদিকে অনেকটা গ্রিনারি দেখতে পেয়েছিলাম, কিন্তু উইন্টারে এলে এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। উইন্টারের সময় অনেক সময় রোহতাং পাস বন্ধ থাকে, কারণ প্রচণ্ড বরফ পড়ে তাই। আর তখন কিন্তু ট্যুরিস্টদের 1 নম্বর পছন্দের জায়গা সোলাং ভ্যালি। এই জায়গাটা পুরো বরফে ঢেকে থাকে। আমাদের ডে 4-এর লাস্ট ডেস্টিনেশন এই সোলাং ভ্যালি ছিল। ডে 5-এ আমরা মানালি ছেড়ে বেরিয়ে পড়লাম কাসলের উদ্দেশ্যে। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 80 টাকায় আমরা মানালি থেকে কাসলে পৌঁছে গেছিলাম। কাসলে প্রথমেই চলে এলাম এখানকার অত্যন্ত ফেমাস মণিকরণ গুরুদ্বারা সাহিবে। তো এই জায়গাটা অত্যন্ত স্যাক্রেড, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইখানে কিন্তু রয়েছে ন্যাচারাল হট স্প্রিং। কাসলের এই জায়গাটা কিন্তু একদম মিস করা যাবে না। এখানে এলে একটা শান্তি আপনারা অনুভব করতে পারবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কি করে আমরা মাত্র 80 টাকায় মানালি থেকে কাসলে পৌঁছালাম। তো আমরা সকাল সকাল চলে গেছিলাম মানালি বাস স্ট্যান্ডে, এবং সেখানে একদম পাতি লোকাল বাসে করে আমরা কাসল পর্যন্ত চলে এসেছিলাম। কাসলে আমরা নাইট স্টে করেছিলাম একটি ক্যাম্পে। এই ক্যাম্পের নাম হলো কবিরা ক্যাম্প। আর এখানে রাতের এত সুন্দর আয়োজন এনারা করেছিলেন যে কথা বলা যাবে না কোনো, জাস্ট অসাধারণ। এই ক্যাম্পের সমস্ত কিছু আমি দিনের বেলা খুব ভালোভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানের ক্যাম্পগুলোতে কিন্তু একদম পিওর ভেজ খাওয়া দাওয়া রান্না করা হয়। এখানে কোনো রকম ননভেজ কিন্তু আপনারা পাবেন না। আমাদের ক্যাম্পের পাশ দিয়েই বয়ে যাচ্ছিল পার্বতী রিভার। তো দেখুন কত সুন্দর জায়গা, চারিদিকে ফরেস্টে ঘেরা, তার মধ্যে আমাদের ক্যাম্প, এবং ক্যাম্পের পাশ দিয়েই বয়ে চলেছে পার্বতী রিভার। এখানে আমরা 2 দিন স্টে করেছিলাম, আর পার ডে আমাদের ক্যাম্পের খরচ হয়েছিল 2000 টাকা করে পার হেড। সকাল সকাল অনেক কিছু ব্রেকফাস্ট আমাদেরকে দেওয়া হয়েছিল, তো খুবই টেস্টি খাবার দাবার। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ডোবির উদ্দেশ্যে, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা ডোবি থেকে প্যারাগ্লাইডিং করব। কারণ এখানের ডোবি জায়গাটা খুবই ফেমাস প্যারাগ্লাইডিংয়ের জন্য। ফার্স্ট প্রেফারেন্স তো ছিল বীরবিলিং, কিন্তু সেখানে তো আমরা যাব না, তাই আমরা চুজ করে নিয়েছিলাম ডোবি। প্যারাগ্লাইডিং করতে করতে আমাদের সারা দিন সময় চলে গেছিলো। আর এই এক্সপিরিয়েন্সটা ছিল কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অবশ্যই আপনারা এখানে আসুন এবং প্যারাগ্লাইডিং ট্রাই করে দেখুন।
আজকে আমাদের সারা দিন এভাবেই কাটে এবং আমরা রাতে গিয়ে ক্যাম্পে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকে ছিল আমাদের ডে 6 আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আজকে কাসলের চারিপাশটা ঘুরে দেখতে। প্রথমেই আমি আমাদের ক্যাম্পটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কত ধরনের রুম রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের ক্যাম্প রয়েছে, যেরকম এই আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন এই লেফট সাইডের ক্যাম্পগুলো, আর এই ডান দিকের যেগুলো আছে এগুলো কিন্তু ক্যাম্প না, এগুলোকে গ্ল্যাম্পস বলে। আরও সামনের দিকে হোয়াইট কালারের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফ্যামিলিদের জন্য গ্ল্যাম্পস। তো প্রত্যেকটা ক্যাম্প আর গ্ল্যাম্পসের কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে। ক্যাম্পগুলোর প্রাইস 1200 টাকা পার হেড আর গ্ল্যাম্পসগুলোর প্রাইস হয়েছে 2000 টাকা করে পার হেড। এখানে কিন্তু খাবার দাবার সব ইনক্লুডেড থাকে। আর এই পুরো ক্যাম্পটা পার্বতী রিভারের একদম পাশে রয়েছে আর পুরো জঙ্গলের মধ্যে রয়েছে। আজকে আমরা কাসলের চারিপাশটা আশেপাশে ঘুরে দেখব। তো প্রথমেই চলে এলাম কাসল মার্কেটে। আর এই কাসল মার্কেটটা তো আমার খুবই ফেভারিট, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখান থেকে আমি অনেক শপিংও করে নিয়েছিলাম। আর তার সাথেই কিন্তু এইখানে রয়েছে অনেক রিভার সাইড ক্যাফে, যেগুলো অনেক ফেমাস। আর এইখানে দেখুন কত সুন্দর জায়গা, মাঝখান দিয়ে পার্বতী রিভার বয়ে যাচ্ছে। আর এখানে অনেক ছোট ছোট গ্রামও কিন্তু রয়েছে, যেখানে ছোট্ট হাইকিং করে যাওয়া যায়। তো আমরা ছোট্ট হাইকিং করে চলে গেছিলাম এখানকার অত্যন্ত ফেমাস জায়গা চালাল ভিলেজে। অনেকেই এখানে চালাল ভিলেজে নাইট স্টে করে থাকেন, কারণ এই জায়গাটা একদম রিমোট এরিয়া আর পার্বতী রিভারের একদম পাশে আর জঙ্গলের মধ্যে, তাই অনেকেই প্রেফার করেন এই জায়গাটা। কাসলের লোকাল সাইট সিইং করতে কিন্তু সারা দিন সময় লেগে যাবে। তো আপনাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে পায়ে হেঁটে কাসলটা ঘুরে দেখতে। অত্যন্ত সুন্দর, খুবই ভালো লাগবে। আর এখানকার রেস্টুরেন্ট ক্যাফেগুলো এক্সপ্লোর করতে একদমই ভুলবেন না। কালকে আমাদের বাড়ি ফেরার পালা, তো আজকে আমরা কাসলেই ছিলাম আর এখানে সব কিছু ভালোভাবে এক্সপ্লোর করেছি। একটা খুব সুন্দর ক্যাফেতেও গেছিলাম, যেটা একদম পার্বতী রিভারের পাশেই রয়েছে। এই ক্যাফেটার নাম হলো অফ লিমিট আর এটা কিন্তু এটিএস ক্যাফের একদম পাশেই রয়েছে। খুবই ফেমাস আর এখানকার খাবার দাবারও খুবই অত্যন্ত সুস্বাদু। তো আমি আপনাদেরকে এই ক্যাফেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। আজকে ডে 7 আর আমাদের আজকের কাসলকে বিদায় জানানোর পালা। তো সকাল সকাল আমরা পার্বতী রিভার দর্শন করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।